আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। শামীম আরা মুন্নি। প্রথমেই ইউসিবির সংবাদ শিরোনাম। ঢাকা বিভাগের 63টি পৌরসভায় নির্বাচন কাল। সব পৌরসভায় সেনা মোতায়েনের দাবি বিএনপির। পরাজয়ের আশঙ্কা থেকেই বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের। জমিরুদ্দিন সরকার, আক্তার হামিদ সিদ্দিকী ও খন্দকার দেলোয়ারের বিরুদ্ধে আরো 3টি মামলা করল দুদক। রাজধানীতে সিএনজি অটোরিকশার নতুন ভাড়া কার্যকর। যাত্রীর গন্তব্যে যেতে না চাইলে লাইসেন্স বাতিল। যানজট কমাতে স্কুল বাস সার্ভিস চালু। পরপর দুদিনের দরপতনে আবারও ভীতির মধ্যে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এবং বনানীর জোড়া খুনের রহস্য উদ্ঘাটন। চাল ভর্তি ট্রাক ছিনতাই করতেই হত্যা করা হয় চালক ও হেলপারকে, পুলিশের তথ্য। শুনছিলেন শিরোনাম। সংবাদ এছাড়াও মহাজোট সরকার 2 বছর পূর্তি উপলক্ষে ধারাবাহিক বিশেষ আয়োজন। দিন বদলের কথাই থাকছে। কূটনীতিতে 2 বছরের সাফল্য ব্যর্থতা নিয়ে রিপোর্ট। ঢাকা বিভাগের 67টি পৌরসভার মধ্যে 63টি পৌরসভায় নির্বাচন আগামীকাল। এর মধ্যে 12টি পৌরসভা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। নির্বাচনে 32 ঘণ্টা আগে থেকেই সব ধরনের প্রচারণা বন্ধ হয়ে গেছে। বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ছাড়াও নির্বাচন এলাকায় সব ধরনের যানবাহন চলাচলের উপর আরোপ করা হয়েছে নিয়ন্ত্রণ। মামলাজনিত কারণে বাকি 4টি পৌরসভায় নির্বাচন পিছানো হয়েছে। এগুলোতে 27 জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। বিস্তারিত অনিন্দিতা কামালের রিপোর্টে। ঢাকা বিভাগের 63টি পৌরসভায় মেয়র পদে লড়ছেন 299 জন। সংরক্ষিত আসনে 235 এবং সাধারণ কাউন্সিলর পদে 2500-এরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বিভাগে ভোটার প্রায় 19.5 লাখ। পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের সংখ্যাই বেশি। ঝুঁকিপূর্ণ যে সমস্ত পৌরসভায় সেনাবাহিনী নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে সেগুলো হল টাঙ্গাইল, কালিহাতী, ময়মনসিংহ, সাভার, ধামরাই, নরসিংদী, মাধবদী, মনোহরদী, কালিয়াকৈর, কিশোরগঞ্জ, ভৈরব ও মাদারীপুর। আর একটি পৌরসভায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে, সেটি হচ্ছে কিশোরগঞ্জের করিমগঞ্জ। নির্বাচনের আগে পরে মিলিয়ে মোট 5 দিন তারা দায়িত্ব পালন করবেন। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া শেষ বলে জানালেন ঢাকা বিভাগের উপনির্বাচন কমিশনার। সকাল থেকে কেন্দ্রভিত্তিক আমরা মালামাল বিতরণ করা শুরু করেছে। সূর্যাস্তের পূর্বেই এই মালামাল বিতরণের কাজ সম্পন্ন হবে। তারপর ভোট গ্রহণ কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ তারা ভোট কেন্দ্রে অবস্থান নেবেন, যাতে আগামীকাল সকাল 8টা থেকেই আমরা ভোট গ্রহণ শুরু করতে পারি। 4টি বিভাগের পৌরসভার নির্বাচন যেমন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, তেমনি ঢাকা বিভাগের নির্বাচনও সুষ্ঠুভাবে হবে বলে আশা করেন উপনির্বাচন কমিশনার। অনিন্দিতা কামাল, এটিএন বাংলা, ঢাকা। এদিকে আগামীকাল ও মঙ্গলবার পৌর নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য সবকটি পৌরসভায় সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই দাবি জানান। আরিফ হোসেনের রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে 12টি নির্দিষ্ট পৌরসভায় বিএনপি প্রার্থীদের উপর হামলা ও ভোটারদের হুমকির অভিযোগ তুলে ধরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সরকারি দলের প্রার্থীদের পক্ষে প্রশাসনকে দিয়েও প্রভাব খাটানো হচ্ছে। সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে পৌরসভার আগামী নির্বাচনগুলোতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করার দাবি জানান তিনি। এইচটি ইমাম সাহেব তিনি নাকি ঢাকা, চিটাগং এবং রাজশাহীর সিলেটের সমস্ত ঊর্ধ্বতন প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের পক্ষে ভূমিকা পালনের জন্য নির্দেশ দিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনে সরকার যদি নিরপেক্ষ থাকতেন, পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতেন, আমরা কখনো কোনো কেন্দ্রে সেনাবাহিনী নিয়োগের দাবি করতাম না। সেনা নির্ভরতা গণতন্ত্র বিপন্ন করতে পারে প্রধান নির্বাচন কমিশনারের এমন মন্তব্য প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, নিরাপত্তার স্বার্থেই সেনাবাহিনীর ব্যবহার গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক হবে। সেনাবাহিনীর সহায়তায় গোটা দেশ চলল,
তখন কিন্তু এরকম কষ্ট তার মনে দেখি নাই। তারপরে সেই সুযোগে বিএনপি ভাঙার চেষ্টা, তখন এরকম কষ্ট দেখি নাই। আমরাও চাই না কেউ যে নির্বাচনী প্রক্রিয়ায় সেনাবাহিনী সম্পৃক্ত হোক। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নির্বাচন সম্পন্ন হওয়া অধিকাংশ পৌরসভায় বিএনপির নেতা কর্মীদের উপর হামলা ও নির্যাতন করা হয়েছে। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের পৌর নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই বিএনপি বিভ্রান্তিকর মন্তব্য করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জনগণের রায়ের প্রতি আস্থা না থাকার কারণে বিএনপি এই নির্বাচনে সব পৌর এলাকায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় চলমান পৌর নির্বাচন অনেক বেশি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসনকে প্রভাবিত করার বিষয়ে বিএনপি নেতা নজরুল ইসলাম খানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান হানিফ। বাকি তিনটে বিভাগে প্রশাসনকে প্রভাবিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টাকে দিয়ে ফোন করে দিতে হবে, এই ধরনের আজগুবি অভিযোগটা না করলে ওটা ভালো হতো। এটা কোনো প্রশ্নই ওঠে না। আমি এই ধরনের অভিযোগের, ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা জানাই। এই নির্বাচনের ফলাফল দিয়ে সরকার বা বিরোধী দলের কোনো কিছু যায় আসবে না। তবে এই নির্বাচনকে নিয়ে বিএনপি অহেতুক রাজপথে বা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করার যে চক্রান্ত চালাচ্ছে, সেটা থেকে নিবৃত্ত হওয়ার জন্য অনুরোধ থাকবে। ছোটখাটো বিষয়ে জড়িয়ে সেনাবাহিনীকে বিএনপি বিতর্কিত করতে চায় বলেও মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ। সেনাবাহিনী যেখানে ছিল না, সেখানে এমন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে নাকি? সেনাবাহিনীকে বিএনপি নিজের বাহিনী ভাবে, যে বাহিনী গেলে পরে তাদের বাড়তি সুবিধা করে দেবে সেনাবাহিনী, যে কারণে তারা বারবার সেনাবাহিনী করে। জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই, জনগণের রায়ের প্রতি তাদের প্রতি সে আস্থা নেই বলে তারা সেনাবাহিনীকে প্রভাবিত করতে চায়। কারণ দেশে তো বা এই নির্বাচনকে কেন্দ্র করে কোথাও দেশে এমন কোন অবস্থার সৃষ্টি হয় নাই যে যেখানে সেনাবাহিনীর কোনো প্রয়োজন আছে, মোতায়েন করার প্রয়োজন আছে। বাকি পৌর নির্বাচনগুলো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও সরকার সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে বলেও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। বরাদ্দের অতিরিক্ত গাড়ি ব্যবহার করে সরকারি তহবিলের অতিরিক্ত 1,74,00,000 টাকার জ্বালানি খরচ করার অভিযোগে সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকী এবং বিএনপি মহাসচিব ও সাবেক চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আরো 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। শেরেবাংলা নগর থানায় দুদকের উপ সহকারী পরিচালক খন্দকার আখিরুজ্জামান ও মুজিবুর রহমান এই মামলা দায়ের করেন। এর মধ্যে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের বিরুদ্ধে 40,93,000, আক্তার হামিদ সিদ্দিকীর বিরুদ্ধে 58,71,000 এবং খন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে 2,10,000 টাকা অপচয়ের অভিযোগ আনা হয়েছে। আমি অষ্টম জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমিরুদ্দিন সরকার এবং ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকী সাহেবের বিরুদ্ধে 2টা অভিযোগ নিয়ে আমি থানায় এসেছি এফআইআর করার জন্য। প্রাধিকার বহির্ভূত গাড়ি ব্যবহার করে সরকারের অর্থ অপচয় করে নিজের লাভবান হওয়ার অভিযোগ। রাজধানীতে কার্যকর হয়েছে সিএনজি অটোরিকশার নতুন ভাড়া। একই সাথে মিটারে যাত্রী নিতে বাধ্য থাকবে সিএনজি চালকরা। তবে সরকারি এই সিদ্ধান্ত প্রথম দিনে নগরের সব জায়গায় কার্যকর হতে দেখা যায়নি। বেশিরভাগ জায়গায় নতুন ভাড়ায় যেতে রাজি হলেও গ্যাস ও যানজটের অজুহাতে কোনো কোনো চালক যেতে অপারগতা জানাচ্ছেন, দাবি করছেন বাড়তি ভাড়া। রাহাত মিনহাজের রিপোর্ট। সিএনজি চালকদের এক প্রকার জিম্মি দশা থেকে রাজধানীবাসীকে মুক্ত করতে গত 4 নভেম্বর সিএনজি অটোরিকশার নতুন ভাড়া ও বাধ্যতামূলকভাবে যাত্রীর কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাওয়ার বিধিমালা চূড়ান্ত করে সরকার। এ সিদ্ধান্ত কার্যকরের প্রথম দিনে কোথাও কোথাও সহজে সিএনজি পেলেও অনেক জায়গায় পুরানো সেই ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। নতুন ভাড়া কার্যকর হওয়ার পরও গ্যাস ও যানজটের অজুহাতে অনেক চালকই যাত্রীদের কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে চাচ্ছেন না। অনেকেই আবার দাবি করছেন অতিরিক্ত ভাড়া। এখান থেকে গুলশান 1 নম্বরে যাবো, সে চাচ্ছে এখান থেকে যা মিটারে আসবে তার থেকে 20 টাকা বাড়ায় দিতে। সিরিয়াল দিয়ে অনেক টাকা কম দেবো দেখে দেবো না, টাকার কমে লাগে না, ক্যাশ নাই। আমরা দেখেন সরকার নতুন নিয়ম করছে 600 টাকা জমা মিটারে যাবেন। মিটার নিয়ে আজকে দিয়ে নিয়োজিত করছে, আজকে দিয়ে চলতেছে মিটারে, বলে যে মিটারে চলে। আর এটা হওয়াটা কেমন হলো? সেটা না, বিষয়টা তো এটাই হওয়া উচিত।
তারপরও এই সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছে নগরবাসী। তবে চালকরা যাতে কোনো অজুহাতে ভাড়া আর বাড়াতে না পারে সেজন্য নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। এই সুন্দর উদ্যোগটা কতদিন চলে সেটাই দেখবার বিষয় আসলে, বুঝতে পারছেন? কিছুদিন পরে হয়তো নানান অজুহাতে এরা হয়তো বলবে যে আমাকে কিছু বাড়িয়ে দিন। এদিকে সিএনজি অটোরিকশা মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী চালকরা গন্তব্যে যেতে না চাইলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। গাড়ির পিছনে পুলিশ কন্ট্রোল নাম্বার রুম লেখা আছে, ওই পুলিশ কন্ট্রোল নাম্বার রুমে যোগাযোগ করব, তাৎক্ষণিকভাবে তা পুলিশ কন্ট্রোল নাম্বার থেকে সার্জেন্ট ওই এলাকায় গিয়ে তার ব্যবস্থা নেব। তবে যাত্রী সেবা নিশ্চিত করতে সিএনজি অটোরিকশার চলাচলের মেয়াদ আরো 1 বছর বাড়াতে সরকারের প্রতি দাবি জানিয়েছে সিএনজি অটোরিকশা মালিক সমিতি। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা। যানজট কমাতে রাজধানী পল্লবী থেকে আজিমপুর পর্যন্ত চালু হল স্কুল বাস সার্ভিস। তবে চালু হওয়ার প্রথম দিন অনেকটা ফাঁকাই ছিল এসব বাস। বিআরটিসি কর্তৃপক্ষ বলছে, স্কুল থেকে অভিভাবকদের না জানানোর কারণে প্রথম দিন এমনটা হলেও ধীরে ধীরে এই পরিস্থিতি কেটে যাবে। সেই সাথে বাড়বে আরো নতুন বাস। আলমগীর স্বপনের রিপোর্ট। সকাল 8টায় মিরপুরের পল্লবীতে এরকম হাঁকডাক করে বিআরটিসির স্কুল বাস ছাড়লেও স্টপেজে নেই স্কুলগামী যাত্রী। অনেকে পায়ে হেঁটে, কেউ বা ভ্যানে চড়ে এই স্কুল বাসের পাশ দিয়ে গেলেও তাদের বেশিরভাগেরই জানা নেই নতুন এই বাস সার্ভিসের খবর। তাই মিরপুর থেকে আজিমপুর পর্যন্ত ছেড়ে আসা এই বাসে কোনো স্কুল ছাত্রই ওঠেনি। মিরপুর থেকে আজিমপুর পর্যন্ত আসলাম, কোনো ছাত্রছাত্রী আমরা পাইতেছি না। স্কুল বাস যে চালু হয়েছে এটা জানেন? না জানি না। প্রচারণার মাধ্যমে মানুষ জানতে পারবে। তবে স্কুল ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ যাতায়াত ও বিনোদনের ব্যবস্থা থাকায় প্রথম দিন স্কুল বাসে যারা উঠেছেন তারা জানালেন সন্তুষ্টির কথা। এক্ষেত্রে বিআরটিসি ও স্কুল কর্তৃপক্ষের প্রচারণা আরো বাড়ানো উচিত বলেও মনে করেন তারা। আগে খুব কষ্ট করে আসতেছে, এখন নিবো আসতেছে। লোকাল যে গাড়িগুলোতে আমরা যাই আসি, এটাতে তো ওদের ট্রেনে হেস্টে নিয়ে উঠা লাগে, তো এগুলাতে তো ওইভাবে উঠা লাগবে না। এইটাই আর কি মেন লাভ আমাদের। স্কুল থেকে যে একটা প্রচারণা, আমাদের গার্ডিয়ানদের সাথে গ্যাপ আছে, এটা আরেকটু প্রচারের দরকার আছে। বিআরটিসি জানিয়েছে, প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য 7টি স্কুল বাস সকাল 6টা থেকে 9টা পর্যন্ত মিরপুরের পল্লবী থেকে টেকনিক্যাল হয়ে আজিমপুর পর্যন্ত চলবে। একই সময়ে আজিমপুর থেকে মিরপুর পর্যন্ত ছাড়বে বাকি 7টি বাস। আর স্কুল ছুটির পর একই রুটে 11টা থেকে 2টা পর্যন্ত চলবে এই স্কুল বাস। এসব বাসের টিকিট স্কুলে অথবা বাসে বসেই কাটা যাবে। 1 মাসের মধ্যে বা 2-1 সপ্তাহের মধ্যে এটা আরো জনপ্রিয়তা লাভ করে সবাই যখন জানবে তখন করবে, এবং এটা যখন আমার যে ভায়াবল হবে, এটা হতেই হবে, এটা করতেই হবে, এবং আমরা আরো রুটে এগুলো আমরা সম্প্রসারণ করব। তিনি আশা করেন বাস সার্ভিস পুরোদমে চালু করা গেলে রাজধানীর যানজট অনেকটা কমে আসবে। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা। পরপর দুদিনের দরপতনে আবারও কিছুটা ভীতির মধ্যে পড়েছেন শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। লেনদেন হওয়া 247টি কোম্পানির শেয়ারের মধ্যে 215টির দাম কমেছে। এদিকে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও সম্প্রচার করায় আদালতের নির্দেশে 21 টিভি স্টুডিও সরাসরি শেয়ার লেনদেনের খবর প্রচার বন্ধ করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। গোলাম পারভেজের রিপোর্ট। শেয়ার বাজারের ইতিহাসে গত সপ্তাহে সর্বোচ্চ পতন উত্থানের পর এ সপ্তাহের প্রথম দিনও বাজার কিছুটা মন্দা গেছে। লেনদেনের শুরু থেকে তৃতীয় ঘন্টা পর্যন্ত সূচক কমে 300 পয়েন্টেরও বেশি। তবে শেষ ঘন্টায় সাধারণ সূচক 150 পয়েন্টেরও বেশি ঘুরে দাঁড়ায়। দিন শেষে সূচক কমেছে 141 পয়েন্ট। 247টি কোম্পানির শেয়ারের মধ্যে 215টিরই দাম কমেছে। গত বৃহস্পতিবার সূচক কমেছিল 114 পয়েন্ট। একদিনে 1000 ইন্ডেক্স বাড়াইছে, এরপরে ওনারা কি করলো, আবার এরপর আস্তে আস্তে কমতেছে। এটা চাই না আমরা আর্টিফিশিয়াল আমরা ইন্ডেক্স বাড়ুক, এটা আমরা চাই না। আমরা চাই যে স্বাভাবিক নিয়মে মার্কেটের স্বাভাবিক গতিতে মার্কেটে যে পারমিশনটা গভর্নমেন্ট দিচ্ছে 1:2, এই জিনিসটা যদি শেয়ার মার্কেটে কার্যকর করতো এবং ওদেরকে বাই ফোর্স করতো যে হ্যাঁ আমরা যেটা বলছি এটা মানো, তাহলে মার্কেটটা পড়তো না। রোববারের বাজার পরিস্থিতি নিয়ে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ ও বাজার বিশ্লেষকরা ক্যামেরার সামনে মন্তব্য করেননি। তবে জানিয়েছেন বাজার স্বাভাবিক রয়েছে এবং শেয়ার কেনার বেলায় নগদ টাকার কিছুটা সংকটও রয়েছে। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ ডিএসিতে থাকা 21 টেলিভিশনের স্টুডিও বন্ধ করে দিয়েছে। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সরাসরি সম্প্রচার অব্যাহত রাখায় আদালতের নির্দেশে পুলিশের সহায়তায় তারা স্টুডিওটি সিলগালা করে। ডিএসি কর্তৃপক্ষ জানান